আসসালামাইকুম, গুড ইভনিং, মেবি নাইট, মেবি মর্নিং, বাট আমার এখন রাত হয়ে গেছে। হঠাৎ করে আপনার জন্য একটা ক্লাস প্ল্যান আমার মাথায় আসলো। আমি প্ল্যান করতেছি এখন থেকে প্রতিদিন খুব ইফেক্টিভ, স্মার্ট অ্যান্ড অ্যাডভান্স কিছু লেসন আপনাদেরকে আমি শেয়ার করব। সো লেটস স্টার্ট। আজকে আমরা রাইটিং টাস্ক 1 নিয়ে কথা বলবো। পুরো ক্লাস জুড়ে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্টেপস খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। সো বিষয়গুলো ভালোভাবে বুঝবেন এবং নোটস নেওয়ার জন্য পরামর্শ থাকবে। চলো আজকে আমরা কথা বলি রাইটিং টাস্ক ওয়ান নিয়ে। রাইটিং টাস্ক ওয়ানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শেয়ার করব। এটা ভেরি বিগিনিং, রাইটিং টাস্ক ওয়ানের বেসিক থেকে একদম স্মার্ট এবং অ্যাডভান্স পর্যন্ত যেতে যা যা লাগে প্রত্যেকটা কথা নিয়ে আমরা কথা বলি। প্রথমত আসেন টাইম ডিস্ট্রিবিউশন। রাইটিং টাস্ক ওয়ানে আপনার টাইমকে কীভাবে ডিস্ট্রিবিউট করা উচিত। প্রথমেই আপনার উচিত কোয়েশ্চেন্সটা বোঝা। আই মিন প্রশ্ন কী চাচ্ছে বা প্রশ্নে কী ডিমান্ড করে সেই বিষয়টা আপনার বোঝা উচিত, এবং সেই জায়গায় আমরা চেষ্টা করি 2 মিনিট সময় দেওয়ার জন্য। এটা কম বেশি হতে পারে, ডিপেন্ড অন দ্য কোয়েশ্চন। নাম্বার টু, আমাদের উচিত এই প্রশ্নের থেকে সুন্দর এবং ভালোভাবে ব্রেন স্ট্রিমিং করা, যাতে ওই ব্রেন স্ট্রিমিং অনুযায়ী আমরা আমাদের রাইটিং টাস্ক ফুলটা লিখতে পারি, স্পেসিফিক্যালি বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2। অ্যান্ড দেন আমাদের উচিত আমাদের ফুল রাইটিং লেখা। সেক্ষেত্রে আমরা 12 মিনিট, আই মিন 12 মিনিটস স্পেন্ড করি ফর রাইটিং দ্য ফুল টাস্ক। এখন ক্ষেত্র বিশেষে কেউ বলতে পারেন 12 মিনিটে কি ফুল টাস্ক লেখা যাবে? হ্যাঁ, তবে তখন যখন আপনি প্রশ্ন বুঝতে পারছেন এবং আপনার কাছে ফুল ব্রেন স্ট্রিমিংটা রেডিমেড করা আছে, আই মিন আপনি আগে থেকে ব্রেন স্ট্রিমিং করে রাখছেন, তাইলে আপনার 12 মিনিটের লেখা অবশ্যই পসিবল। অ্যান্ড লাস্টলি আমরা চেষ্টা করি ফুল রাইটিং লেখাটা একটু চেক করা, যেটাকে বলা হয় প্রুফ রিডিং, আই মিন রিচেকিং। এটা 1 মিনিট সময় বলা হচ্ছে যাতে আপনি কুইকলি বেসিক যে মিস্টেক্সগুলো থাকে সেগুলো আপনি কাভারেজ করেন। ফর এক্সাম্পল, মেবি স্পেলিং মিস্টেক হইতে পারে, সিঙ্গুলার প্লুরাল মিস্টেক হইতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিস্টেক্স হইতে পারে, প্রেপোজিশনে মিস্টেক করতে পারেন। বেসিক যে মিস্টেকগুলো হওয়ার সম্ভাবনা থাকে এবং যেখানে আপনি ঠিক করতে পারবেন ওই জাতীয় মিস্টেক্সগুলো দেখার ট্রাই করেন, এবং ভুল থাকলে সেগুলো শুধরায় নেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা কিনা আপনার যেটা কিনা আপনার রাইটিংয়ের স্কোর অনেক ক্ষেত্রে 0.5 অথবা ক্ষেত্রবিশেষ 0.1 বাড়ায় দিতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক, ইউ শুড ডু প্রুফ রিডিং ফর রাইটিং টাস্ক ওয়ান। অ্যান্ড দেন আমাদের টাস্ক ওয়ানের লেআউটটা কীরকম হওয়া উচিত। দেখেন, টাস্ক ওয়ানের লেআউটটা হওয়া উচিত, প্রথমেই আপনি লিখবেন ইন্ট্রোডাকশন, এবং ইন্ট্রোডাকশনে আপনার কাজ হবে ইন্ট্রোডিউস দ্য কোয়েশ্চন অ্যান্ড প্যারাফ্রেজ দ্য ইনফরমেশন। প্রশ্ন কোনটা আসছে সেটা পরিচয় করায় দেন, এবং প্রশ্নে দেওয়া তথ্যগুলোকে প্যারাফ্রেজ করেন, একটু আপনার ভাষায় লেখার চেষ্টা করেন। নাম্বার টু, আপনি ওভারঅল লিখবেন। সেক্ষেত্রে আপনার উচিত হাইলাইট করা কি ফিচার্সগুলা চার্ট থেকে, যেমন ধরেন হাইয়েস্ট, লোয়েস্ট, ইনক্রিজ, ডিক্রিজ অথবা বিগ ডিফারেন্স। এই তিনটা বিষয় আমরা হাইলাইট করে থাকি। সো ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চন। তবে মনে রাখবেন, আপনার ডিটেইলড নাম্বারস দেওয়া উচিত না ওভারঅলে। দিলে কি ভুল হবে? না, ভুল হবে না, বাট দেওয়া উচিত না। অনেক এক্সপার্ট, আই মিন মেজরিটি অফ দ্য এক্সপার্টস এই কথার সঙ্গে সহমত যে আপনি ওভারঅলে ডিটেইল লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট ইম্পর্টেন্ট ফিচার্সগুলো শেয়ার করে। দ্যাটস বডি প্যারাগ্রাফ 1। ওইখানে আপনার কী করা উচিত? ডিসক্রাইব দ্য মেইন ট্রেন্ডস অর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেটা ইউজিং ফিগার্স অ্যান্ড কম্পারিজনস। অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2, describe the remaining details, especially contrast, maybe changes, or maybe lower figures. এটা হচ্ছে আমাদের লেআউট থাকে রাইটিং টাস্ক 1 এর জন্য। এখন আসেন আমি একটা আপনাদেরকে প্রশ্ন দেখাই, এবং এই প্রশ্ন অনুযায়ী আমরা আসেন কাজ করি। এখানে আপনারা খেয়াল করতে পারছেন প্রশ্ন লেখা আছে, দ্য গ্রাফ শোজ ডেটা অ্যাবাউট দ্য অ্যাভারেজ স্যাটারডে সেলস অফ 2 বেকারিজ ইন লন্ডন ইন 2010। দেন বলতেছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং দ্য মেইন ফিচার্স, রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্পারিজনস হোয়ার রিলেভেন্ট। তো আপনারা যদি খেয়াল করে থাকেন, এই ইন্ট্রোডাকশনটা যদি আমরা লিখতে চাই, এখান থেকে যদি আমরা, সো আপনারা যদি খেয়াল করে থাকেন, এখান থেকে যদি আমরা ফুল রাইটিংটা লিখতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে ইন্ট্রোডাকশন, তারপর লিখতে হবে ওভারঅল, এরপরে বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড দেন বডি প্যারাগ্রাফ 2। ইন্ট্রোডাকশন লিখতে গেলে আমরা এই উপরের দেওয়ার তথ্যগুলো থেকেই লেখার চেষ্টা করি। আই মিন এই যে উপরের যে লাইনটা দেওয়া আছে না, এই লাইন থেকেই আমরা প্যারাফ্রেজ করে লেখার চেষ্টা করি। অথবা ক্ষেত্র বিশেষে আমরা চার্টে খেয়াল করে দেখি যে এখানে আসলে কোন কোন বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য বলতেছে।
সো আমরা যদি এখান থেকে চেঞ্জ করতে চাই, তো ডিটেলসে আসলে এইভাবে চেঞ্জ করা সম্ভব হবে না, বা করলেও কেমন হয়ে যাবে, আপনার কাছে টাস্ক রেসপন্সটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হইতে পারে। সেক্ষেত্রে সহজ এবং ইজি উপায় হচ্ছে আপনি এখান থেকে কথাগুলোর শব্দ অনুযায়ী চেঞ্জ করে ফেলেন। যেমন ধরেন, সে বলছে দ্য গ্রাফ শোজ, আপনি বলেন দ্য, যেহেতু বার চার্ট আপনি চিনতে পারতেছেন, বলেন দ্য বার চার্ট কম্পেয়ার্স ডেটা অ্যাবাউট দ্য অ্যাভারেজ স্যাটারডে সেলস। তো আমরা বললাম যে অ্যাবাউট দ্য অ্যাভারেজ স্যাটারডে সেলস। সে বলছে অফ টু বেকারিজ, আপনি বলেন যে রেকর্ডেড ইন টু বেকারিজ। এরপরে জায়গার নাম ইন লন্ডন, এরপরে সাল ইন দ্য ইয়ার অফ 2010। তাহলেই তো আপনার প্যারাফ্রেজিং হয়ে গেল, বা এটা আপনি আপনার মতো করে লিখছেন সেটা বোঝা গেল, তাই না? আচ্ছা, এরপরে আপনি ওভারঅল যদি লিখতে যান, একটু খেয়াল করে দেখেন, ওভারঅল হচ্ছে হাইয়েস্ট এবং লোয়েস্ট সাধারণত আমরা বাছাই করে থাকি। এই সব কয়টা বারের মধ্যে যেই বার সবচেয়ে উপরে থাকবে সেই বারটা হবে হাইয়েস্টের বার। তো আপনারা যদি খেয়াল করে দেখেন, ডোনাটস যেটা, এটা হচ্ছে সবচাইতে বড় বার। আই মিন দুইটা কোম্পানি বা দুইটা বেকারিজ সবচেয়ে বেশি সেল করছে ডোনাটস। অপর পাশে সবচেয়ে কম যেটা, ছোট যেটা, সেটা হচ্ছে রোলস। তার মানে দুইটা কোম্পানি বা বেকারিজ সবচেয়ে কম সেল করছে এই রোলসগুলা। আর এটা আমরা ব্যবহার করতে পারি, যেহেতু এখানে টাইম ফিক্সড, আই মিন একটা নির্দিষ্ট সাল বা সময়, সেহেতু এখানে ইনক্রিজ ডিক্রিজ কথা আসবে না। আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিফারেন্স। সিগনিফিক্যান্ট ডিফারেন্স মানে হচ্ছে বিশাল ব্যবধান। যদি খেয়াল করে দেখেন, একটু সিম্পলি খেয়াল করে দেখেন, সবগুলো প্রোডাক্টে বেশিরভাগ সময় কিন্তু বেশি সেল করছে ওই যে লাল ক্যাটাগরিজটা, বার্নিশ বান, বার্নিশ পানস। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সবগুলা ক্যাটাগরিতে বেশি সেল করছে বার্নিশ পান। আই মিন নট সবগুলা, বেশিরভাগ ক্ষেত্রে, রাইট? আই মিন সিগনিফিক্যান্ট ডিফারেন্স ছিল, বেশিরভাগই বার্নিশে বেশি ছিল, এই কথা বলে আমরা বলতে পারি। আমার কথা বুঝতে পারছেন আমি আশা করি। চলে আমরা এটা লিখে দেখাই যে কিভাবে এটাকে লিখলে সুন্দর করে পড়া যায়। হ্যাঁ, তাহলে আপনাদের নোট করা হয়ে গেল, পাশাপাশি আপনারা বুঝলেন যে কিভাবে এটাকে আমরা রাইটিংয়ে রূপান্তর করি। সো মাথায় রাখেন যে কথাগুলো বললাম। লেটস গো। আমরা ইন্ট্রোডাকশনটা আগে লিখে ফেলি। আমি এখানে গ্যাপ রাখছি যাতে আমি আপনাদেরকে টাইপ করে শেয়ার করতে পারি। সো লেটস গো। ইন্ট্রোডাকশনটা যদি আমি বলি, সেটা হচ্ছে একটা বার চার্ট ছিল, আমরা বলতে পারি দ্য বার চার্ট শোজের বদলে আমরা বললাম কম্পেয়ার্স। অ্যান্ড দেন আমরা, ওদের লেখা ছিল ডেটা অ্যাবাউট সামথিং, আমরা এগুলো না বলে আমরা বললাম যে দ্য অ্যাভারেজ সেলস অথবা দ্য অ্যাভারেজ স্যাটারডে সেলস। হ্যাঁ, সে বলছিল অফ টু কোম্পানিজ, আমরা অফ বললাম না, না বলে আমরা বললাম এই সেলসগুলো আসলে কি করা হয়েছিল, রেকর্ড করা হয়েছিল, তাই না? আমরা বললাম রেকর্ডেড দুইটা কোম্পানিতে, তাহলে আমরা বলতে পারি দুইটা কোম্পানির দ্বারা, তাহলে হবে বাই টু ডিফারেন্ট কোম্পানিজ, না বেকারিজ, আসলে বেকারিজ, রাইট? কোথায় ছিল? ইন লন্ডন, আপনাদের প্রিয় শহর, ইন দ্য ইয়ার অফ 2010। সিটিটাকে আমি একটু বড় করে দিই যাতে আপনারা দেখতে পারেন ভালোভাবে। এই যে দেখেন, you got it? The bar chart compares the average Saturday sales recorded by two different bakeries in London in the year of 2010. আমার ইন্টারাকশনকে আমি প্যারাফ্রেজ করে বলে ফেললাম। শুধুমাত্র আমরা কি যুক্ত করছি? রেকর্ডেড বাই, এই কথা আমরা নিয়ে আসছি এখন, আর এখানে ইন দ্য ইয়ার অফ লাগাইছি, আর কিছুই আমরা চেঞ্জ করি নাই। যদি বলি এখানে আমরা, তারা বলছিল দ্য ক্রাফট চার্ট, আমরা বলছি দ্য বার চার্ট কম্পেয়ার্স, দ্যাটস ইট। আমি আমার মতো করে লিখছি, আপনি আরও ডিফারেন্টভাবে লিখতে পারেন, তবে এটা খুবই সহজ এবং স্মুথ ওয়েতে লেখা হয়ে গেল। নাও আসেন, আমি যদি ওভারঅলে যাই, ইন্ট্রোডাকশনের পরে ওভারঅল, আমরা বলে আসছিলাম হাইয়েস্ট, লোয়েস্ট, সিগনিফিক্যান্ট ডিফারেন্স, এই কথাগুলো বলবো, তাই না? তো আমরা হাইয়েস্ট হিসেবে বাছাই করছিলাম ডোনাটসকে, অ্যাজ পার এজ আই রিমেম্বার। লোয়েস্ট বলছিলাম আমরা রুলস। আর সিগনিফিক্যান্ট ডিফারেন্সের ক্ষেত্রে আমরা বলবো যে বেশিরভাগ সেল করছে ওই যে লাল কোম্পানির নামটা দেখে আসি, বার্নিস বান, নীল কোম্পানির চেয়ে লাভলি লোবসের চাইতে, রাইট? লেটস গো, আমরা লিখে আসি। ওভারঅলটা অনেকভাবে শুরু করেন, কেউ শুরু করেন ওভারঅল লিখে, কেউ শুরু করেন ইট ইজ ক্লিয়ার ডেট লিখে, কেউ শুরু করেন ইট ইজ ইট ইজ ইনএভিটেবল দ্যাট, অনেকভাবে কেউ অনেকভাবে লেখেন আপনারা, তাই না?
আপনাদের মতো আপনারা লেখেন, কোনো সমস্যা নাই। আমি ওভারঅল দিয়ে শুরু করলাম, পরে কমা দিলাম। দেন আমি বললাম যে ডোনাটস ছিল সবচেয়ে বেশি সেল করা প্রোডাক্টস, তাই না? তাহলে বললাম ডো নাটস, বানানগুলো তো কঠিন হয়ে যাচ্ছে। ডোনাটস, তাহলে হবে ওয়ার সবচেয়ে কি হবে? সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট, হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট। দেখেন ডোনাটস হইলেও কিন্তু আইটেম তো একটা, তাহলে আমরা প্রোডাক্টস না লিখে লিখবো প্রোডাক্ট। তাহলে বলবো দুই দেশেই, তাহলে হবে ইন বোথ, দুই দেশ না, সরি দুইটা দেশ না, দুইটা বেকারিজ হবে, তাহলে ইন বোথ বেকারিজ, রাইট? পরে বলতে পারি অপর দিকে হোয়ার ইজ রুলস রেকর্ড করছে সবচেয়ে কম পরিমাণ সেলস, তাই না? সে কথা আমরা বলতে পারি রুলস রেকর্ডেড দ্য লোয়েস্ট সেলস অফ ফিগার্স, বা দ্য লোয়েস্ট সেল ফিগার্স, রেকর্ডেড দ্য লোয়েস্ট সেলস ফিগার্স, দ্যাটস ইট। এখানে শেষ করে ফেলতে পারি, বাট আমি আর একটু স্মার্ট উপায়ে দেখাতে চাচ্ছি, তাই আমি কি করব, আমি সিগনিফিক্যান্ট ডিফারেন্সটাও প্রকাশ করে ফেললাম। তাইলে আমি বলবো ইন এডিশন, একটা বিশাল ব্যবধান দেখা গেছে, বা সেখানে একটা বিশাল ব্যবধান ছিল, বলতে পারি দেয়ার, এডিশনে বানানো আইডিয়াই নাই দেখছেন, দেয়ার ওয়াজ আ significant difference সিগনিফিক্যান্ট ডিফারেন্স কিসের মধ্যে ছিল? আমাদের ছিল দুইটা বেকারিজের মধ্যে, তাই না? তাহলে হবে বিটুইন টু বেকারিজ, বিটুইন টু বেকারিজ। টু এর আগে দা দিলে সুন্দর হবে, নিউমেরিক্যাল নাম্বার হইলে তার আগে দা দেওয়া লাগে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড, টু এর আগে দা দিলাম, বিটুইন দ্য টু বেকারিজ। এখন বললাম যে বেশি ছিল বার্নিস বানস সম্ভবত, তাহলে উইথ বার্নিস, বানান কীভাবে? BRNI বার্নিস বানস আই থিঙ্ক। আচ্ছা, যদি কোম্পানির নামে ভুল হয় টেক ইট নর্মালি। হ্যাঁ, কোম্পানির নামটা বারবার দেখতে হবে নাহলে আমাকে। BRNIES, হ্যাঁ ঠিক আছে, উইথ বার্নিস বানস। সাধারণত বেশি সেল করছে, জেনারেলি সেলিং মোর আইটেমস, বেশি আইটেম সেল করছে। দেন তার নাম ছিল লাভলি লোভস, তাই না? লাভলি লোভস যেতে বেশি সেল করছে। এই তো আমাদের ওভারঅলটা হয়ে গেল। আর একটু বাড়ায় ফেলি, এই তো। তাহলে ওভারঅল donuts were the highest selling products in both bakeries, whereas rules recorded the lowest sales figures. In addition, there was a significant difference between the two bakeries, with Barnes Bonds generally selling more items than Lovely Loaves. ঠিক আছে, এখন আসেন আমি যদি এখন বডি প্যারাগ্রাফ 1 লিখতে যাই, আপনারা যদি খেয়াল করে থাকেন বডি প্যারাগ্রাফ 1 লিখতে যাওয়ার আগে আমরা কি করি, আমরা হালকা ব্রেন স্টর্মিং করে ফেলি যে কীভাবে কী লিখবো, বা কোন প্যারাগ্রাফে কোন বিষয়গুলো লিখবো, অথবা কোন কোন বিষয়গুলো কীভাবে আমরা ব্যাখ্যা করব, সেই বিষয়গুলো আমরা আগে থেকেই অ্যাওয়ার থাকি বা কনসার্ন থাকি। তাহলে আসেন, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কোম্পানি আছে, লাভলি লোভস একটা, আর বার্নিস বার্নস একটা কোম্পানি। এই দুইটা কোম্পানি অনেকগুলো প্রোডাক্ট সেল করছে, কেকস, কুকিজ, টোস্টেড স্যান্ডউইচ, ফ্রেশ লোভস, রোলস বা অন্যান্য যেগুলো আছে সেগুলা, এবং কি পরিমাণ সেল করছে, দ্য অ্যাভারেজ নাম্বার অফ আইটেমস সোল্ড, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো যেহেতু আমরা দুইটা কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট কী পরিমাণ সেল করছে সেই বিষয়ে কথা বলবো, দুইটাই কোম্পানি ছিল এবং টাইম ফিক্স চার্ট আপনি খেয়াল করতে পারছেন এখানে 2010 সাল, তার মানে হচ্ছে টাইম ফিক্স, নির্দিষ্ট একটা সাল। যখন কিনা পরীক্ষায় আপনার নির্দিষ্ট একটা সাল আসবে, টাইম ফিক্স, তখন লেখার স্টাইল থাকবে হাইয়ার লোয়ার, হাইয়েস্ট লোয়েস্ট, সেই বিষয়গুলো বলবেন। এখানে কিন্তু ইনক্রিজ ডিক্রিজ এই বিষয়গুলো বলা যাবে না, কারণ এটা হচ্ছে টাইম চেঞ্জিং
চার্ট না, টাইম ফিক্স চার্ট। ঠিক আছে? তো আমরা কি করব, আমরা চার্টগুলো প্রত্যেকটার বারে খেয়াল করব এবং দেখব যে কোন ফ্যাক্টরি বা কোন, হ্যাঁ ফ্যাক্টরি তো এখানে, বা কোন কোম্পানি বেশি সেল করছে সেই কোম্পানির নামটা আমরা উল্লেখ করে ফেলব। সমান থাকলে তো সমান, কম বেশ এই বিষয়গুলো আমরা শেয়ার করব। তো আমরা যদি দেখি কেকসে কোন কোম্পানি বেশি, বা কেকস কোন কোম্পানি বেশি সেল করছে, লাভলি লোভস নাকি বার্নিস বান, যদি একটু খেয়াল করে থাকি এটা হচ্ছে লালটা, সেটা হচ্ছে বার্নিস বানস। কুকিজেও সেম জিনিস, বার্নিস বান বেশি ছিল। টোস্টেড স্যান্ডউইচেও বার্নিস বান বেশি ছিল। ফ্রেশ লোভসে আবার খেয়াল করতেছি আমরা এখন লাভলি লোভস বেশি সেল করছে, তাই না? খেয়াল করে দেখেন। আচ্ছা, রুলসে আমরা কম বেশ না বলে আমরা বলে ফেলি অলমোস্ট সমান, প্রায় সেম, তাহলে বলতে পারি অলমোস্ট ইকুয়াল। ঠিক আছে? স্যালাডস বেশি সেল করছে আবার লাভলি লোভস, ওরা আবার স্বাস্থ্যসম্মত খাবার বেশি সেল করতেছে, খেয়াল করলাম। তাহলে আমরা বলতে পারি লাভলি লোভস। আমি এল এল লিখছি শর্ট ফর্মে, যাতে এখানে লেখলে জায়গা হয়, তাই আমি বললাম এল এল, লাভলি লোভস। আচ্ছা, ক্রিস্পস এটাই বেশি সেল করছে আবার ওই লালটা, বার্নিস বান। আবার ডোনাটসে বেশি সেল করছে বার্নিস বান। তা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করে দেখেন এই নীল যেগুলো ছিল, বা এটা সম্ভবত আকাশি কালার বা কোনো একটা কালার, এত স্পষ্ট বুঝি না কালারগুলা। এই কালার যেগুলো ছিল এগুলাতে বেশি ছিল লাভলি লোভস, সরি বার্নিস বান, লাল যেটা। আর এই যে এই অরেঞ্জ কালার, অলমোস্ট অরেঞ্জ কালার, সেটাই বেশি ছিল আমাদের লাভলি লোভস। ঠিক আছে? মানে ওই নীলটা বেশি ছিল। আর এই, এটা সবুজ কালার, হ্যাঁ এইটার ক্ষেত্রে কি হয়েছে, ওই রুলস এ আমরা বলতেছি ইকুয়াল ছিল, আমরা কম বেশ বলতেছি না, আমরা বলতেছি প্রায় ইকুয়াল ছিল। ঠিক আছে? এটা আমরা মাথায় রাখবো। তাহলে কি করা যায় বলেন তো, এই এক কালার সবগুলো আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানে লিখে ফেলি, আর এই দুইটা এবং এইটা বডি প্যারাগ্রাফ টু এ বলে ফেলি, তাইলে তো আমাদের ওয়ান টু কভার হয়ে যায়, কি বলেন? তাই না? আচ্ছা, তাহলে আসেন আমরা যাই। এই বিষয়গুলোই আমরা এখন বডি প্যারাগ্রাফ ওয়ান টু উল্লেখ করব। তো এই বিষয়গুলা আপনি যখন পরীক্ষায় বসবেন না, আপনার ঠিক সামনে অথবা বাম ডান দিকে যে কোনো দিকেই একটা কলম বা পেন্সিল এবং একটা পেজ রাখা থাকবে, ব্লাঙ্ক পেজ। যেই পেজে আপনি এই জিনিসগুলো খাতায় লিখে রাখবেন বা পেজে লিখে রাখবেন, অ্যান্ড দেন ওই পেজ থেকে দেখে দেখে আপনি ওগুলাকে টাইপিং করে করে আপনার আনসারিং যে জায়গাটা আছে, স্পেসটা আছে, ওইখানে ট্রান্সফার করলেন, বা আপনার রাইটিংটা ফুল ওইখানে লিখবেন। আমার কথা বোঝা গেল আশা করি। ওই পেজে ব্রেনস্টর্মিং করলেন, আর ওই ব্রেনস্টর্মিং দেখে দেখে আপনার রাইটিং লেখার চেষ্টা করলেন। এতে আপনার বারবার চিত্তে তেমন দেখাতে হচ্ছে না, বরঞ্চ আপনি অলরেডি ক্লিয়ার আছেন, জাস্ট ওই কথাগুলোকে আপনি ট্রান্সফার করতেছেন আপনার মতো করে সেন্টেন্স লিখে লিখে, যেগুলো আমি একটু পর লিখে দেখাবো। আমি আমার মতো করে লিখে যাব সেন্টেন্স, আপনি এই সেন্টেন্সগুলো ফলো করতে পারেন, এই সেন্টেন্সগুলো আপনি নোট রাখতে পারেন, আপনি আপনার পরবর্তী রাইটিং লেখার সময় এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আসেন আমরা যাই। আমি বডি প্যারাগ্রাফ ওয়ান এবং টু এই কথাগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে লিখে দেখাই। লেটস গো। আমি জাস্ট ব্রেনস্টর্মিং একবার শো করাইলাম। হায়ার বার্নিস বার্নসের ছিল কেকস, কুকিজ, টোস্টেড স্যান্ডউইচেস অ্যান্ড ক্রিস্পস, এটা হবে ক্রিস্পস অ্যান্ড ডোনাটস। হায়ার আবার লাভলি লোভস ছিল ফ্রেশ লোভস, সালাডস। আর আমরা বলতেছি নিয়ারলি ইকুয়াল ছিল রুলস। ঠিক আছে? এইভাবে ক্লিয়ারলি আপনি একটা খাতায় বা একটা পেজে লিখে রাখলেন। এখন আসেন এই কথাগুলোকে ফলো করে আমরা একটা ফুল রাইটিং লিখে দেখাই। ঠিক আছে? আমি প্রেজেন্টেশনটা অফ করে টাইপিং করে করে আপনাদেরকে লেখাই। তো আমরা আসেন, প্রথমেই আসবে কী নিয়েছিল আমাদের, খুব সম্ভবত আপনাদের মনে আছে আমাদের প্রথমে আসবে কেকস নিয়ে। আমি বারবার এখানে আসতে হবে, সরি ফর দ্যাট। আমি যদি সুযোগ থাকে আমি কেটে ফেলবো, ক্রপ করে করে দিব, অথবা আমি ডিরেক্ট দিয়ে দিব। আমি বলবো যে র থাকুক, র থাকলে ভালো, আপনারা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তো আমি কেকস নিয়ে বলবো, পরে কুকিজ, পরে টোস্টেড স্যান্ডউইচ। ওকে, কেকস নিয়ে লিখি প্রথমে। কেকসে কী ছিল, অলমোস্ট 100, আর ওইদিকে ছিল 80-র নিচে, ধরলাম আমরা 70-75। হ্যাঁ, এই কথা বলে আমরা লিখি। আসেন, তা আমরা বলি কেকসের ক্ষেত্রে একটা ফ্রেজ ব্যবহার করলাম, ইন টার্মস অফ কেকস, কেকসের ক্ষেত্রে ওই বার্নিস বার্নসের সেলগুলো বেশি ছিল লাভলি লোভসের চাইতে, তাই না? তাহলে আমি বললাম বার্নিস বার্নস সেল করছে বা সোল্ড করছে, ভার্বে লিখতে হবে সোল্ড, বেশি, মোর দেন লাভলি লোভস। বার্নিস বার্ন বেশি সেল করছে লাভলিস
লোবস থেকে, তাই না? দেন আমি ডেটাতে প্রকাশ করলাম যে অ্যাট অ্যারাউন্ড কত ছিল, সম্ভবত 150 ছিল, এরকম ক্লোজ 150। আচ্ছা, আমি যদি এটা মিস্টেক করে ফেলি, টেক ইট নর্মালি, হ্যাঁ এরকমই ছিল, 100 কত বলে আসছি। আচ্ছা, কম্পেয়ার টু অলমোস্ট সম্ভবত 80 বা 100 ছিল, 80 ইন 2010। দ্যাটস ইট, লিখে ফেললাম 2010 সালে। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স, এটাকে কানেক্টেড লিখে বলি যে এটা আরও বেশি সেল করছে, ওই যে কী ছিল, কুকিজে বেশি সেল করছে, তাহলে আমরা বলতে পারি ইট কুকিজে সেল করছে। এটা ছিল, এটা দেখছেন 110 ছিল, 150 বলে ফেলছে, এটা 115 ধরলাম, আর এখানে আসবে 70, হ্যাঁ 115 আর 70। ইট অলসো সেলস, রাইট, বা রেকর্ড করছে, রেকর্ডেড বেশি সেলস, তাহলে হবে হাইয়ার সেলস। ইট অলসো রেকর্ডেড হাইয়ার সেলস, কি ছিল, অফ কুকিজ, কুকিজ আমরা বলবো কত ছিল, এট অ্যারাউন্ড, আগে তো অ্যারাউন্ড বলছি, এখন অ্যাবাউট বলি, এট অ্যাবাউট 115, এট অ্যাবাউট 100, যখন কিনা আমরা কমপ্লেক্স করে ফেলি এটাকে, যখন কিনা কি ছিল, ওই লাভলি লোভসের ফিগারটা ছিল ধরেন কাছাকাছি ছিল, যত ছিল ওটা কথা বলে ফেললাম, মেবি হ্যাঁ 70 ছিল বা 65 ছিল, ওয়াইল দ্য ফিগার ফর লাভলি লোভস, LOAV লোভস ছিল ওয়াজ আন্ডার, কত ছিল, 70। আচ্ছা, পরে সিমিলারলি, যেহেতু একই কথা বলবো, আবার ওই লাভলি কি বার্নিশ পান বেশি সেল করছে সে কথাই বলবো, তাই তো সিমিলারলি হয়ে যায়, তাই না? তাহলে আমি বললাম সিমিলারলি ওই টোস্টেডের সেলসগুলো, রাইট, তাহলে সেলস অফ টোস্টেড, কি ছিল এটা, স্যান্ডউইচেস, স্যান্ড WIC TOST, দেখছেন বানানো তো যাচ্ছে, টোস্টেড স্যান্ডউইচেস, টোস্টেড স্যান্ডউইচেস কি ছিল, এবং আরেকটা ছিল, একসাথে করে ফেলি, ক্রিস্প অ্যান্ড ছিল, ওয়ার বেশি ছিল না, তাই আমরা বলতে পারি বেশি, হাইয়ার কোথায় ছিল, ইন বার্নিস বার্নস। ঠিক আছে, এই কথা আবার বললাম, জাস্ট এখন ডেটা দিলাম না, জাস্ট এই কথা বেশি ছিল, এই কথা বলে ফেললাম। পরে বললাম যে লাস্ট একটাই ছিল সম্ভবত ডোনাটস, ডোনাটসে আবার ওই বার্নেসেল বেশি, তাহলে এই কথা বললাম যে ডোনাটসটা ছিল সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট বার্নেস, যেহেতু এটা বড় ছিল আমরা খেয়াল করছি, আমরা বলতে পারি ডোনাটস ওয়াজ, ডোনাটস তো ওয়ার হবে, ওয়ার দ্য মোস্ট পপুলার আইটেম হবে, যেহেতু এখানে ডোনাটস মোট তো একটা, তাহলে আইটেম কোথায় ছিল, এই দুইটা ক্যাটাগরিজের মধ্যে, বা দুইটা না, আমাদের প্রায় 8 না 10টা ছিল, সব ক্যাটাগরির মধ্যে, তো বলতে হবে অ্যাক্রস অল ক্যাটাগরিজ। ঠিক আছে, সব ক্যাটাগরির মধ্যে। আমি যদি বলি যে উইথ কত ছিল, অলমোস্ট ড্যাশ ইন বার্নিসে কত ছিল, 135, আর এদিকে ধরলাম 120-25, অলমোস্ট 135, উইথ অলমোস্ট 135 ইন বার্নিস অ্যান্ড ওখানে কত ছিল, এর না দিয়ে কম্পেয়ার টু অ্যারাউন্ড 120 ইন লাভলি লোভস।
ওকে, দ্যাটস ইট। এই তো হয়ে গেল আমার, শেষ। বডি প্যারাগ্রাফ 1 শেষ। এই যে এই কথাগুলো সব আমি ফুটায় তুললাম। যদি আপনারা একটু পড়েন, ইন টার্মস অফ কেকস, বার্নিস বার্নস sold more than lovely loaves at around 110 compared to 80 in 2010. It also recorded higher sales of cookies at about 150, while the figure for lovely loaves was under 70. Similarly, with sales of toasted sandwiches and দেখছেন প্রফিটিং এর গুরুত্বপূর্ণ, অ্যান্ড ক্রিস্পস were higher in Barney's buns. Donuts were the most popular item across all categories, with almost 135 in Barney's buns compared to around 120 in Lovely Loaves. That's it, done. এখন আমরা দেখো বডি প্যারাগ্রাফ 2। এখানে আবার ছোট, বেশি বিষয় লিখতে হবে না। তারপর আমরা চেষ্টা করবো একটু যাতে ডিটেলস লিখি, যাতে আমাদের এটা 150 ওয়ার্ডে কাভারেজ করতে পারি। হ্যাঁ, এখন আমরা যেগুলো বলবো সেগুলো হচ্ছে লাভলি লোভসের হাইয়ার অথবা ইকুয়াল ছিল, তার মানে এটার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা একটা সুন্দর লিঙ্কার্স লাগাই শুরু করব, যেটা দিয়ে ডিফারেন্ট কোনো কিছু মিন করে। সুন্দরভাবে যদি আমরা দেই, তাহলে আমরা এখানে বলতে পারি, অনেকের মাথায় আসবে হাওবার, আমি বলবো না, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের লাভলি লোভসের যে বেশি ছিল সে কথা আমি করবো, তাই না? তাহলে বলি লাভলি লোভস, ওরা ভালো পারফর্ম করছে, তাই না? বা রেকর্ড বেশি করছে কিছু ক্যাটাগরি। তাহলে এই কথা একটু সুন্দর করে বলি টপিক সেন্টেন্সের মতো, পারফর্মড বেটার, FORMED, পারফর্ম বেটার ইন ফিউ ক্যাটাগরিজ, তাই না? পারফর্ম বেটার ইন মাত্র ফিউ ফিউ ক্যাটাগরিজ, তাই না? এখন আমি যদি বলি যে এটা বেশি সেল করছে ফ্রেশ লোভস, খেয়াল করে দেখেন, ইট সোল্ড স্লাইটলি মোর ফ্রেশ লোভস, কত ছিল? এট অ্যারাউন্ড না বলে আমরা বলি নিয়ারলি, দেখে আসি কত ছিল। ফ্রেশ লোভস ছিল 50-48, হ্যাঁ, at nearly 50 as opposed to BOSED, as opposed to কত হবে? 40, তাই না? ইন যে আগেরটা বার্নিস বান্স, ঠিক আছে। আমি যদি আবার বলি ইট অলসো, এটা আরও সেল করছে বেশি, কোনটা ছিল? একটা কথা বলে ফেলি আমরা, ইট অলসো রেকর্ডেড হায়ার সেলস অফ স্যালাডস, তাই না? স্যালাডস এখানে দেখাটা কষ্ট হয়ে যাচ্ছে, কারণ খুব ছোট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার দেখাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডেট আমরা বলি অ্যাপ্রক্সিমেটলি, প্রায়। স্যালাডসের ছিল একটা ছিল 60+, মোর দেন 60, এটা হচ্ছে লেস দেন 20। হ্যাঁ, তাহলে আমরা এই কথাই বলি, 60 লিখি। হ্যাঁ, আগে লিখছি অপোজিট এগেইনস্ট, as against 20,
as against 20 আর লাস্টে আমরা বলবো ইকুয়াল ছিল, যেহেতু ডিফারেন্ট কমপ্লিটলি আমরা হাউবার বলে ফেলি, হাউবার দ্য সেলস অফ একটাই আইটেম ছিল যেটা হচ্ছে রুলস, খেয়াল করে দেখেন ডাবল রুলস ওয়ার একই রকম ছিল। আচ্ছা একই রকম হইলে যমজ ভাই বোন হয় না, আমরা বলি কি আইডেন্টিক্যাল, ওয়ার অলমোস্ট আইডেন্টিক্যাল, প্রায় একরকম ছিল ইন বোথ বেকারিস, দুইটা বেকারিস্ট। আমি যদি এখন ক্লিয়ার করতে চাই যে কত ছিল, আমি বললাম উইথ অনলি আ marginal differences, DI marginal difference between them। আমি এবার চেক করব কোথাও যদি স্পেলিং ঠিক হয়, ঠিক হয়ে যাবে। আমি তো ইয়েতে করতেছি পাওয়ার পয়েন্ট, তো আমার স্পেলিং মিস্টেক হলে শো করতেছে, এটা একটা ভালো আমার জন্য ভালো সেই জুন। বাই দ্য ওয়ে, আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই বডি প্যারাগ্রাফ 2, অন দ্য আদার হ্যান্ড লাভলি লোভস পারফর্ম বেটার ইন অনলি আ ফিউ ক্যাটাগরিজ, শুধুমাত্র কিছু ক্যাটাগরিতে ভালো করছে সেটা আমি মিন করলাম। ইট সোল্ড স্লাইটলি মোর ফ্রেশ লোভস, এটা হালকা বেশি ফ্রেশ লোভসটা সেল করছে, এট নিয়ারলি 50 এজ অপোজ টু 14 বার্নিস বান্স। ইট অলসো রেকর্ডেড হায়ার সেলস, ন্যাচারাল লিঙ্কার্স লাগাই দিলাম এখানে, ইট অলসো রেকর্ডেড হায়ার সেলস অফ সালাডস এট অ্যাপ্রক্সিমেটলি 60 এজ অ্যাগেনস্ট, অপোজ টু আবার না বলে as against বলে ফেললাম, হ্যাঁ 20। However, the sales of rules are almost identical. রুলসের সেলটা অলমোস্ট আইডেন্টিক্যাল কেন বললাম, দেখেন প্রায় সেমই ছিল তাই না, এটা বলে ফেললাম অলমোস্ট আইডেন্টিক্যাল ইন বোথ বেকারিজ উইথ অনলি আ মার্জিনাল ডিফারেন্স বিটুইন দেম বলতে দুইটার মধ্যে কথা বলতেছে, ঠিক আছে। আই হোপ ইট ওয়াজ ভেরি স্মুথ অ্যান্ড ক্লিয়ার। এখান থেকে অনেকগুলো সেন্টেন্স আপনার চলে রাখতে পারেন, টপিক সেন্টেন্স হিসেবে এটাকে রাখতে পারেন, যে কোনো সময় ব্যবহার করলেন, হ্যাঁ। এছাড়াও কম্পারিজনাল সেন্টেন্স এর জন্য এটা মুখস্থ রাখতে পারেন। এইটা একটা নাইস সেন্টেন্স টু শো এনি হাইয়েস্ট ফিগার অর সামথিং লাইক দ্যাট। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি এখানেই রাখবো। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ লেসন। আমি যদি বলি এইভাবে যদি আপনি লিখতে পারেন, আপনার রাইটিংটা অনেক স্মুথ হয়ে যাবে। জাস্ট ইনফর্ম হোয়াট ইজ অ্যাভেলেবেল দেয়ার, এখানে কী কী আছে সেগুলোকে একটু সামারাইজ করার ট্রাই করেন, সুন্দরভাবে গুছায় নিয়ে আসার চেষ্টা করেন, দ্যাটস ইট। ওকে, সো আজকে আমরা কী শিখলাম লেসন থেকে? আজকে লেসন থেকে আমরা শিখলাম লেআউট রাইটিং টাস্ক 1-এর কীরকম হয়, আমরা শিখলাম কীভাবে কোয়েশ্চেন্স বুঝতে হয়, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোয়েশ্চেন্স, আমরা ইন্ট্রোডাকশন এবং ওভারঅল লেখাটা ভালোভাবে বুঝলাম এবং শিখলাম, এবং সেন্টেন্স স্ট্রাকচার্স কিন্তু চাইলে ওগুলো মুখস্থ রাখতে পারেন, ওগুলোতে জাস্ট টপিক অনুযায়ী কিছু জায়গা চেঞ্জ করলে আপনার রাইটিংটা লেখা সহজ হবে। আমরা কীভাবে ব্রেন স্ট্রিমিং করতে হয় সেই বিষয়টা শিখলাম, আমরা কীভাবে ফুল রাইটিং লিখতে হয় সেটা দেখলাম, পাশাপাশি ইউজফুল সেন্টেন্স স্ট্রাকচার্স যেগুলো আমাদের রাইটিং কোনো স্মুথ করে দেবে সেই বিষয়গুলো শিখলাম। সো thank you so much for watching the full video. I would request you to like, comment, subscribe and share this video to your friend. যদি এই ভিডিওতে 50টা শেয়ার হয় তাহলে পরবর্তী ভিডিও আরও ইফেক্টিভ, আরও অর্গানাইজড এবং আরও fruitful নিয়ে আসবো। বাট ইয়া, জাস্ট let me know what you need in next videos. What's next? Thank you so much. Best of luck. Assalamu alaikum and goodbye.